অশ্রুভেজা ডায়েরি। পৃথিবীর এই নীরব রাতগুলোতে কত চোখের ঘুম কেড়ে নেয় যন্ত্রণার অশ্রু। কত মা, কত বোন নিঃশব্দে কাঁদে, অথচ কেউ শুনে না তাদের কান্না। তখন রাত বাজে 2:30। মেঝেতে খানিকক্ষণ এপাশ ওপাশ করে ক্লান্ত শরীর নিয়ে ঘুমাবার চেষ্টা করলাম। ঘুম আর আসবেই না। চোখটা লেগে এসেছিল একবার। শুনতে পেলাম বিছানা থেকে মা কোকাচ্ছেন, জোহা ও জোহা বলে। আমি উঠতে না উঠতেই বিছানা ভাসিয়ে ফেললেন মা। তিনাকে পরিষ্কার করলাম এবং বিছানাও পরিষ্কার করলাম। চাদর ও খাতা সব ধুয়ে দিলাম, যাতে সকালের মধ্যেই শুকিয়ে যায়। যত দ্রুত সম্ভব বিছিয়ে দিতে হবে। মা আবার খালি তোষকে রাত কাটাচ্ছেন। এই রাতের বেলা চাদরের জন্য ভাইয়া ভাবির ঘুম ভাঙানো যাবে না। প্রায় এমন হয়, এই শীতের রাতেও ধর করে ঘামেন আমার মা। লেপ বা কম্বল লাগে না। কখনো কাঁথাও গায়ে দেন, আবার আমাকে ডাকেন কাঁথাটা সরিয়ে দিতে। আমি কাঁথা সরিয়ে দিই, ঘামে ভেজা মাকে তাল ফাঁকা দিয়ে বাতাস করি। মাঝে মাঝে অতি সাহস করে ফ্যান ছেড়ে দিই। শীতে কষ্ট পাবার ভয় আমার নেই, ভয়টা ভাইয়া ভাবিকে নিয়ে। এক রাতে ফ্যান ছেড়েছিলাম বলে কি যে ভুল করেছিলাম। পুরাতন ফ্যানের ঘট ঘট আওয়াজ শুনে ভাইয়া দৌড়ে এলো। এই শীতের রাতে ফ্যান কেন? বিদ্যুৎ বিল বাড়াতে চাস? ভাইয়ের সবটা খেয়ে পরেও পোষাচ্ছে না। পানির চেয়েও শান্ত গলায় বলেছিলাম, তোমারটা খাচ্ছি না। বাবা যে সম্পত্তি রেখে গেছেন, তাতে আমার খাওয়া পড়ার খরচ উঠে আরো থেকে যাবে। আমি আর কতটুকুই বা খাই, কতটুকুই বা পরি। 2 ঈদে একটা করে জামা পাই, তাও বা মামার কাছ থেকে। তোমার থেকে কিছুই নিচ্ছি না, নিশ্চিন্তে ঘুমাতে যাও। ততক্ষণে ভাবিও এসে হাজির। চুপ থাকলেই পারতাম। মুখে মুখে তর্কের অপরাধের ঝল অনেক দূর গড়ালো। সেই রাতে কেউ ঘুমায়নি। বাড়ির বহু পুরনো ইতিহাস, কার কত অবদান, কে বেশি খায় আর কে ঘাম জড়ায়, ইত্যাদি তর্কের রাত পেরিয়ে ভোর। তর্কে জিতলো ভাইয়া আর ভাবি। আমার শোচনীয় পরাজয় প্রমাণিত হয়ে গেছে। এই সংসারে আমি শুয়ে বসে কেবল অন্য ধ্বংস করে যাচ্ছি। সেই সাথে বড় ভাইয়ের মুখে মুখে তর্ক করে তার প্রতিদান দিচ্ছি। দুনিয়ায় যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, সেই মাও কথা বলেন না পাক্কা 2 দিন। এরপর থেকে উচিত কথা গিলে ফেলতে শিখেছি। চুপচাপ শুনে যাই, যে যা বলে মেনে নি। তাল ফাঁকা নাড়াতে নাড়াতে হাতটা অবশ হয়ে আসলে সাহস করে ঘটঘটে ফ্যানটা একটুখানি ছেড়ে দিই। আমার সাহসের দৌড় এতটুকুই। মনকে মানিয়ে নিয়েছি। বাবার রেখে যাওয়া বাড়িতে যে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারছি, সেটাই ঠের। পশ্চিমের আলো বাতাসহীন ঘরটা আমাদের। আমরা মা মেয়ে 2 জন এই ঘরে সংসার পেতেছি। দরজার উপরে আলাদা একটি জগৎ, আলাদা সংসার। সেখানে ভাইয়া ভাবি আর আমার আদরের ভাতিজি তুলতুলির বসবাস। সেই সংসারও আমার একটা অবস্থান আছে বটে। আমি সেখানকার বেতনহীন কাজের বুয়া। সারাটা দিন দৌড়ে কাটে আমার। তুলতুলি 1 পেরিয়ে 2-এ পা রাখলো। দিনের অনেকটা সময় তুলতুলিকে দেখে রাখতে হয়। ভাবির মাস্টার্স প্রায় শেষের পথে, এরপর চাকরিতে ঢুকে যাবে। তার ছোট চাচা আগে থেকেই ব্যবস্থা করে রেখেছেন, মাস্টার্সটা শেষ করলেই জয়নিং। সে সময় তুলতুলিকে হয়তো সারাদিন দেখে রাখতে হবে। কাকে ছেড়ে কাকে দেখব, মাকে নাকি তুলতুলিকে? বহুদিন পর অবসর পেলাম। তুলতুলিকে নিয়ে ভাবি গেছেন বাপের বাড়ি। আজ বিকেলেই গেল। যাবার আগে মায়ের সাথে বেশ গল্প করলো দেখলাম। আমি অবশ্য ব্যস্ত ছিলাম তুলতুলিকে গোসল করাতে। গোসল শেষে রান্নাঘরে ঢুকে গেলাম। মনটা বেশ উড়ু উড়ু। এতদিনের স্বপ্ন পূরণের বার্তা পেয়েই হয়তো। বাবা মারা যাওয়ার পর আমার বিয়ের সম্বন্ধ আসে না বললেই চলে। বেঁচে থাকতে একের পর এক সম্বন্ধ আসতো। ডাক্তার, ইঞ্জিনিয়ার, আরো কত কি। তখন মাত্র ইন্টার পরীক্ষা দিয়েছি। একে একে সব প্রস্তাব নচক করে দিতেন বাবা। পড়াশোনা শেষ করে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিয়ে দিতে চান না তিনি। ফুফুদের দেখেছেন সংসারে একটা পরিচয়ের অভাবে। সে অভাবটি হলো ডিগ্রির। ভাই হিসাবে চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না তিনার।
মেয়েকেও সেই একই জীবনের দিকে ঠেলে দিতে চান না তিনি। যে সমাজের মানদণ্ড এত নীচ, যে সমাজ ডিগ্রি থাকলেই, চাকরি থাকলেই মাথায় তুলে রাখে, নতুবা নয়, সেই সমাজকে কেন যেন আমরা শুধরে যেতে বলি না, উল্টো সমাজের মানদণ্ডে উতরে যেতে নিজেকেই কারাদণ্ড দিয়ে বসি। বাবা মারা যাওয়ার পর মা পড়ে গেলেন বিছানায়। বাবার স্বপ্ন পূরণ হলো না আর। আমি পড়াশোনা বাদ দিয়ে ঘরে রয়ে গেলাম মায়ের দেখাশোনা করতে। অসুস্থ মায়ের যতক্ষণ হুঁশ আছে ততক্ষণ আমার জন্য আক্ষেপ। কেন যেন সম্বন্ধগুলো বাতিল করে দিয়েছিলেন বাবা। আমার ভবিষ্যৎ চিন্তায় চোখে অন্ধকার দেখেন মা। না জানি আজীবন কুমারী থেকে যাই। প্রতিদিন সকাল বিকাল একই কথা জপেন। একজন জীবন সঙ্গীর অভাবে আমারও প্রাণ কাঁদে। মায়ের চিন্তাও ঘুম আসে না। আমি চলে গেলে ভাইয়া ভাবি কি মাকে দেখবেন? কত রকমের স্বপ্ন দেখি। বিয়ের পর স্বামীকে বলে মায়ের জন্য একটা নাচ রেখে দেব। সমস্যার শেষ নেই, সমাধান অজানা। গতকাল বিকেলে সোহেলি আফা এলো বাড়িতে। আমার জন্য সম্বন্ধ এনেছে। পাত্রপক্ষের সব দিকেই আমাদের পরিবারের সাথে মিলে যায়, আপত্তি করার জায়গা নেই। এতদিন টুকটাক যে কটা সম্বন্ধ আসতো, ভাইয়া ভাবি নাচক করে দিয়েছেন নানা সুতোয়। এটা মিলে তো ওটা মিলে না। এই পাত্রের বেলায় ভাইয়াও বলে বসলো, ছেলে তো বেশ ভালোই। এরপর বিয়ে নিয়ে কতদূর কথা হয়েছিল তার জানি না। আজ দুপুরে ভাবি কি আমার জন্য বিয়ে নিয়ে আলাপ করছিল তা জানা নেই। রান্না বান্না শেষে ঘরদুয়ার গুছিয়ে অবসর পেলাম পরন্ত বিকেলে। এক কাপ চা নিয়ে মায়ের মুখোমুখি বসেছি। গতকাল বিয়ের সম্বন্ধ আসার পর থেকেই মায়ের মুখটা ঝলমল করছিল। রগ্নভগ্ন শরীরের সব কষ্ট ছাপিয়ে মেয়ের একটা গতি হচ্ছে, সেই আনন্দ দেখছিলাম তার চোখে মুখে। চোখটা কি চিকচিক করছে মায়ের। এগিয়ে এসে হাত দুটো ধরলাম। এ হাতে একটা সংসার সামলেছেন এক সময়, আর এই হাত এখন কতটা অসহায়। হাত ধরতেই ঝরঝর করে কেঁদে ফেললেন মা এবং বললেন, তুই আমার আদরের মেয়ে। শ্বশুর বাড়িতে তোর কোনো কষ্ট সইতে পারবো বল? এই বিয়েটা করিস না তুই। একদিনের ব্যবধানে মায়ের অমূল পরিবর্তন। থমকে গেলাম আমি। চোখের সামনে মেয়ের কষ্ট সইতে পারেন যিনি, চোখের আড়ালে শ্বশুর বাড়ির কষ্টে তার এত ভয়। ভাবির ছোট বোন শিল্পীর বিয়ে হলো আমাদের বাড়িতে। ভাবির আবদার ছিল তাদের সেই ভাড়া বাড়িতে বিয়ের আয়োজন সম্ভব না। আমাদের বাবার রেখে যাওয়া বাড়িটা ভাঙাচোরা হলেও নিজেদের বাড়ি তো। বাড়িওয়ালার খবরদারি নেই, যখন তখন নোটিশেরও ভয় নেই। এই কয়দিন গায়ে হলুদের খাটাখাটনি করে ক্লান্ত আমি। গায়ে নিয়ে একটু শোবার সময় মেলেনি। ফুল দিয়ে ঘর সাজানো, আলপনা আঁকা সব নিজ হাতে করেছি। সাথে ছিল তুলতুলি, পুফির কোল ছাড়েই না। চারিদিকে কি আনন্দ, কি হইচই, সবার চোখে মুখে খুশির জোয়ার। কেবল আমারই ফাঁকা ফাঁকা লাগছিল ভীষণ। অন্যের বিয়ে হয়ে যাচ্ছে, আমার হচ্ছে না, এমন ঈর্ষা থেকে নয়। পাত্রের নাম পরিচয় জেনে গিয়েছিলাম, সেই থেকে শরীরের সাথে ভারী মনটাকেও টেনে নিয়ে চলছি। পাত্র হলো সেই ব্যক্তি যার সম্বন্ধ আমার জন্য এসেছিল, যার ব্যাপারে আমার উন্নসিক ভাইও বলেছিল, ছেলে তো বেশ ভালোই। একে একে সব রহস্যের জাল খুলে গেল। সম্বন্ধ আসার পর কেনই বা আমার ব্যস্ত ভাবি মায়ের সাথে এত গল্প জুড়ে দিল? কেনই বা তাড়াহুড়ো করে বাপের বাড়ি ছুটলো? মাকে ভাবি কি বলেছিল তা জানি না, কেবল ফলাফলটাই জানি। পৃথিবীতে কিছু রহস্যের জাল না খুললেই বুঝি ভালো। এক ধাক্কায় সব রহস্য বেদ হয়ে যাবার ভার সইতে পারলাম না আমি। বিয়ে বাড়ির হই হুল্লোড় শেষ হতেই নিস্তেজ হয়ে পড়লাম। কিছুই ভালো লাগে না। মায়ের উপর ভীষণ রাগ হয় মাঝে মাঝে। পরক্ষণে ভাবি কতটা অসহায় আমার মা। বিছানায় পড়ে থাকা মা আমার, তার উপর রাগ করেই বা কি লাভ? ট্রাঙ্ক খুলে কাগজপত্র ঘাঁটছিলাম, হুট করে পেয়ে গেলাম ডায়েরিটা। পেয়ে যখন পেলাম, আবার না হয় কিছু লিখি। মা চলে গেছেন বছর খানিক হলো। যখন তখন জোহা ও জোহা বলে কেউ ডাকে না আর। প্রথম প্রথম খুটখুটে শব্দে জেগে যেতাম ঘুম থেকে। মা কি টয়লেটে যাবে? মা কি পানি খেতে চায়? ঘুম ঘুম চোখে শূন্য বিছানায় দেখে আটকে উঠতাম। মা কই?
এখন অবশ্য নতুন জীবনে অভ্যস্ত হয়ে গেছি। ভাবি অফিসে চলে যায়, সন্ধ্যায় ফিরে। ভাইয়ারও একই অবস্থা। এত বড় বাড়িতে আমি আর তুলতুলি একা। এই সময়টা মায়ের অভাব খুব অনুভব করি। মা থাকলে কারণে অকারণে ডেকে ডেকে হয়রান করত। সে হয়রানির জন্য মন কাঁদে। দিনের অর্ধেকটা কাটে তুলতুলির সঙ্গে। সে কখনো ফুপি, কখনো জোহা ডেকে মায়ের অভাব পূর্ণ করে। জীবন এভাবেই কেটে যাচ্ছে। হাতে অখণ্ড অবসর সময়। বারান্দা দিয়ে মানুষের যাতায়াত দেখি। হট প্র্যাকটিসওয়ালা কাছের বাক্স করে প্র্যাকটিস নিয়ে যায়। ছোট্ট গোল হাওয়াই মিঠাই কিনতে এ বাড়ির ওই বাড়ির বাচ্চারা পুরনো হাঁড়ি পাতিল নিয়ে হাজির হয়। কাগজে করে 4টা হাওয়াই মিঠাই আমিও কিনেছিলাম। গোলাপি মিষ্টি হাওয়াই মিঠাই, মুখে দিতেই গলে যায়। আমি খাই, তুলতুলিও খায়। জিভের রং লেগে মাখামাখি হয়। রাস্তায় লোকের অভাব নেই। এত কিছুর মাঝেও সদ্য বিয়ে হওয়া মেয়েটা আর ছেলেটাকে চোখে পড়ে যায়। একদিন আমারও হবে, সেই আশ্বাস আর দিন না নিজেকে। বয়স 25 পেরিয়ে 26-এ বিয়ের প্রস্তাব আসে না আর। আসলেও আমার কান পর্যন্ত পৌঁছায় না। আগে মা ছিল, যার যত প্রস্তাব লোকে এসে মাকে দিয়ে যেত। এখন মা নেই, প্রস্তাব এলো না গেল সে খবর জানি না আর। ভাইয়া ভাবির বাপসাবে মনে হয় আমার বিয়ে নিয়ে কোনো চিন্তা আছে তাদের। বেতনহীন কাজের বুয়া যে আদরে তুলতুলিকে বড় করেছে, সে আদর বেতনভুক্ত বুয়া দিতে পারবে না। মাঝে মাঝে মন চাই বলি, ঘর জামাই হলেও হবে, তবুও আমায় একা রেখো না প্লিজ। সংকোচে আর লজ্জায় বলা হয় না। নিজের বিয়ের কথা নিজে বলি কি করে। প্রায় 2 যুগ পরে ডায়েরিটা হাতে তুলে নিলাম। ধুলোর আস্তর পরা ডায়েরি, ওই পোকা কাটা ডায়েরি। আগে সময় পেলে লিখতে বসে যেতাম। একদিন ডায়েরিটা মায়ের পুরনো সিন্দুকে রেখে তালা মেরে দিলাম। আর লিখবো না বলে। কি হবে লিখে? চোখের সামনে শুধু অসীম শূন্যতা দেখি। এই পৃথিবীতে আমার আর কেউ নেই। মা মারা যাওয়ার পর তুলতুলির পিছনে জীবনটা ব্যয় করে দিলাম। বড় হতে হতে পুফির দাম কমে গেল। স্বাধীনতার স্বাদ পেতে আমাকে একসময় দূরে ঠেলে দিল সে। ছোট বুড়িটা আর ছোট নেই, আমেরিকায় যাবে পিএইচডি করতে। মেয়ের জন্য যোগ্য পাত্র খুঁজে পায় না ভাইয়া ভাবি। একা একা বিদেশে পাড়ি দিচ্ছে। পুপি হয়ে আমি বাধা সাধতে গেলাম, বললাম বিয়েটা করে যা। তুলতুলি আমার কথা পাত্তাও দিল না, একা একাই পড়তে চলে গেল। তুলতুলির বয়স এখন 19। পাত্র খুঁজে খুঁজে হয়রান তার মা বাবা। আমেরিকা প্রবাসী উপযুক্ত পাত্রের অভাব। লোকে যা একটু আগ্রহী হয়, বয়স শুনে পিছিয়ে যায়। বায়োডাটাতেই এত বয়স, আসলে না জানি কত। এর মাঝেই ভাতিজি আমার বিছানায় পড়ে গেল। পিঠে অসম্ভব ব্যথা, চলাচল করতে অসুবিধা। আজ খবর এলো মেরুদণ্ডের হাড়ে যক্কা হয়েছে তুলতুলির। জীবনে শুনিনি এমন রোগের কথা। আমার আদরের তুলতুলি আমার মতোই নিঃসঙ্গ জীবনে নাম লেখাতে চলছে। নিজ হাতে বড় করেছি ওকে, কখনো এতটুকু কষ্ট পেতে দিইনি। ওর মা বাবার থেকেও ওকে কম ভালোবাসিনি। বদদোয়া দেবার প্রশ্নেই আসে না। তবে কি বুক ছেঁড়া দীর্ঘ নিঃশ্বাসও তিনার দরবারে কবুল হয়ে যায়? বুকটা খা খা করেছে। দুনিয়ায় আমার একমাত্র সঙ্গী এই ডায়েরিটা। নিজে থেকে তাকে নির্বাসনে পাঠিয়েছিলাম। আজ উপচে পড়া দুঃখ সামলাতে না পেরে আবার হাতে তুলে নিলাম। ওই ঘর থেকে বাবির আর্তনাদ ভেসে আসছে। ও আল্লাহ, জীবনে তো কারো কখনো ক্ষতি করিনি, আমার মেয়েকে কেন এত বড় রোগ দিলে? সত্যি সত্যি কারো ক্ষতি হয়নি? আমার অশ্রুভেজা ডায়েরি যে ভিন্ন সাক্ষ্য দেয়। অশ্রুভেজা ডায়েরি শুধু এক নারীর গল্প নয়, এটি আমাদের সমাজের আয়না। আমরা কজন মেয়েকে সম্মান দিই, কজন মায়ের সেবা করি, আর কজন আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য রয়েছে অসীম প্রতিদান। তাই জীবন যত কঠিনই হোক, ধৈর্য ধরুন, আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ প্রতিটি অশ্রুর হিসাব রাখেন তিনি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকুন।